সৌন্দর্য এক গভীর অনুভূতি, যা ভাষার সীমা পেরিয়ে যায়। বিশ্ব সংসার প্রতিটি কণায় এর নিবিড় উপস্থিতি, কখনো বাহ্যিক দীপ্তিতে, কখনো অন্তনীল মহিমায়। স্নিগ্ধ সূর্যোদয় বা ফুটন্ত ফুলের পাপড়িতে প্রকৃতি আমাদের তার রসে ভিজিয়ে দেয়, অথচ বাহ্যিক মোহে আমরা তার গভীর রহস্য উপেক্ষা করি। সৌন্দর্য কারো কাছে পবিত্র, কারো কাছে নিষ্পাপ, আবার কারো কাছে অপর মায়া। কিন্তু যখন এই মোহ সীমা ছাড়ায়, তখন আমরা নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে সেই মোহময় ঘোরে ডুবে থাকি, যেখানে ভালো মন্দ সব বিভাজন বিলীন হয়ে যায়। আব্দুর রহমান হাওলাদার ঢাকা একজন বিশিষ্ট শিক্ষাবিদ। গত ২৪ বছর যাবৎ একটি খ্যাতনামা কলেজে বাংলার সাহিত্য আলো ছড়াচ্ছেন। সহজ সরল, নর্মভদ্র এবং জ্ঞানগম্ভীর এই মানুষটির শিকড় বরিশালে খাস মাটি হলেও ২ দশকের আগেই পৈতৃক ভিটা ছেড়ে ঢাকার মতিঝিলে নিজের নতুন ঠিকানা গড়ে তুলেছেন। তার স্ত্রী আনোয়ারা মমতা বেগম এক গভীর ধৈর্যের প্রতিমূর্তি, যিনি ঠান্ডা মাথায় সংসারটিকে পরম মমতায় আলগে রেখেছেন। মমতাজের রূপের মোহ তার শৈশব থেকেই তাকে মায়াবী জগতে বন্দি করে রেখেছে। অপর সৌন্দর্যের অধিকারিণী মমতাজকে ঘিরে সমাজের বিভিন্ন নানা প্রকার আলাপচারিতা। একজন নারীকে যখন অনেক পুরুষের আকর্ষণ লক্ষ্য করে, তখন তা তার মায়ের মন গভীর উদ্বিগ্নের সঞ্চার করে, কারণ এই পরিস্থিতি মেয়ের ওপর অপ্রত্যাশিত প্রভাব ফেলতে পারে। এতপর মমতাজের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমেনা সেই ভয় তীব্র হতে থাকে। তাই এইচএসসি পরীক্ষা শেষ হতে মমতাজকে আব্দুর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন, অর্থাৎ কন্যার রূপকে সুরক্ষিত রাখা একটি উপায় খুঁজে পান। মমতাজের ২ কন্যা, আইদা আহসান মীরা এবং ইলিজা আহসান মাহিমা, ২ ভিন্ন মেয়ের প্রতীক। মীরার রূপ বর্ণনার ভাষা হারিয়ে যায়। সে হলো আকাশ থেকে নেমে আসা একটা উজ্জ্বল তারা, যার মুখমণ্ডল মায়ায় মুগ্ধ হয়ে কেউ হারিয়ে যেতে পারে অনন্তের পথে। তার অপরিসীম সৌন্দর্য মমতাজকে শৈশব থেকে ভীত করে রেখেছে। মমতাজ মীরাকে সর্বদা পর্দার আড়াল রেখেছে, যেন সেই ভয়ঙ্কর সৌন্দর্য তার মনে অস্থিরতা তৈরি না করে। মীরা নিজেও বাবা মার প্রতি অগাধ শ্রদ্ধাশীল, বিনয়ী এবং ধর্মপরায়ণ। এমন এক মেয়ে যার মধ্যেই শান্ত নদীর প্রবাহ বহমান। অন্যদিকে মাহিমার স্বভাবতই উচ্ছল, চঞ্চল, একটি দুরন্ত হাওয়া, যে কোনো নিয়মকানুন মানার তোয়াক্কা করে না। তবে চলনে বলনে বিক্ষিপ্ততা আর নিজস্ব এক ধরনের স্বাধীনতা তাকে আলাদা চরিত্রের রূপ দিয়েছে। মায়ের মতো রূপবতী হলেও মাহিমার মধ্যে রয়েছে স্বাধীন আত্মার স্পর্শ, যা থেকে পরিবারের অন্য সদস্য থেকে পৃথক করে রেখেছে। মমতাজ মীরাকে নিজের জীবনের মতো আলগে রেখেছেন। জানে যে অতিরিক্ত সৌন্দর্য যেমন আশীর্বাদ, তেমনি তাও অভিশাপ বটে। সেই রূপ যে মীরার জীবনে কোনো বাধা হয়ে না দাঁড়ায়, সেজন্যই মমতাজ চিরকাল মীরার রূপকেই লুকিয়ে রাখার চেষ্টা করেছে। মতিঝিলের শান্ত কোণে দাঁড়িয়ে আছে মায়াবী মীরা মঞ্জিল। বড়সড় বা কোনো জাঁকজমক নেই। মার্বেল পাথরে নির্মিত এই বাড়িটি প্রত্যেকটি কোণায় নির্মলতার ছোঁয়া। প্রবেশদ্বারে কাগজ ফুলের গাছ নীরবে স্বাগতম জানায়। গেটের ভিতরে রাস্তার দুপাশে ফুলের গাছগুলো ফিসফিসিয়ে বলে গোপন কথামালা। ২২ জানুয়ারি ২০১৬। ঘড়ির কাঁটায় ভোর ৮টা ছুঁয়েছে। বাড়ির ছোট কন্যা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ পাউডারের কোমল ছোঁয়া দিয়ে ব্যস্ত। আজ তার বিদ্যালয়ে একটা ছোটোখাটো অনুষ্ঠান রয়েছে। সে সেখানে গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। যদিও তার মন নাচে প্রতিযোগিতায় অংশ নিতে চেয়েছিল, তবে বড় বোনের নিষেধে সে ইচ্ছেটি পূর্ণ হয়নি। স্কুলের ফরমাল পোশাকেই সেজে কাঁধে ব্যাগ ঝুলিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে মাহিমার কণ্ঠস্বর ভেসে এলো, আম্মু পানির পটটা দাও তো, দেরি হয়ে যাচ্ছে। মাহিমা খাবার টেবিলের কাছে
পৌঁছাতে পানির পটটা ধরিয়ে দিয়ে মমতাজ বিলাপ জুড়ে দিল, কত বলি যে একটু আগে আগে ওঠ, তা না মরার মতো ঘুমিয়ে থাকবি, খেয়ে যা, টেবিলে খাবার রেখেছি। মাহিমা বিরক্ত কণ্ঠে বলে, মা আবার শুরু করো না তো, টাকাটা দাও, বাইরে থেকে কিছু খেয়ে নেব, তাড়াতাড়ি করো। হবে না, তোর বাবা কোনো টাকা দিয়ে যায়নি। মাহিমা ভুরুকুটি করে শুধালো, তাই না? ঠিক আছে, লাগবে না টাকা, প্রাইভেটের টাকা মেরেই কাজ চালিয়ে দেব। গেলাম গেলাম বলে হাসতে হাসতে গট গট পায়ে বেরিয়ে গেল। মমতা রুষ্ট কণ্ঠে বললেন, আসিস বাসায়, আবার টাকা দেব তোমায়, বলে কাজে মনোযোগ দিল। অপরাহ্নের সময় পেরিয়ে প্রায় গোধূলির দিকে মীরা বিদ্যালয় থেকে বাড়িতে ফিরে এলো। পরনে কালো বোরখা, সঙ্গে কালো নেকাব। বোরখার উপরে শরীরটা রঙিন একটি চাদরে আবৃত। বাড়িতে ঢুকতেই হাঁসফাঁস করতে করতে নেকাব খুলে নিজ কক্ষে প্রবেশ করল। কনকনে শীতের মধ্যে সারাদিন ক্লাসে শেষে ফিরে এসে অ্যাসাইনমেন্টের জন্য হন্য হয়ে বসতে হয়। সন্ধ্যার দিকে গোসল করা তার জন্য আর একটা নতুন শাস্তি। মীরা কক্ষটিকে দ্রুত গোসল সেরে নিয়ে কাঁপতে কাঁপতে চুল মুছতে লাগলো। ঠিক তখনই তার চোখে পড়ল মমতাজ ধোয়া ওঠা চা হাতে কক্ষে দাঁড়িয়ে আছে। মীরা মৃদু হাসি দিয়ে বলে, দাও মা, খুব দরকার ছিল। উফ, এই হিম ধরা ঠান্ডায় ক্লাসে যাওয়া আর ভালো লাগে না। চায়ের কাপটি হাতে নিয়ে সে কিছুক্ষণ একটানে খেতে থাকে। মমতাজ মীরার মাথায় হাত নেড়ে কোমল সুরে বলে, আরে তো মাত্র একটা বছর, তারপর তো চাকরি করবি। এত সহজ না মা, চাকরি পেতে আবার হাজার কষ্ট। চলো এসব বাদ দাও। বাবা কোথায়? বাবা আবার কলেজ থেকে ফিরে আবার চায়ের দোকানে আড্ডা দিতে বেরিয়েছে। আর মাহি? মমতাজ কপালে ভাঁজের চিন্তা রেখা ফুটিয়ে বলে, সে তো রাজরানীর মতো শুয়ে শুয়ে গেম খেলছে। মীরা হেসে ফিসফিসে করে বলে, আচ্ছা মা, তুমি যাও তাহলে। খাবার বেড়ে রেখেছি টেবিলে, বলে মমতাজ সেখান থেকে চলে যায়। রাতের খাবার শেষ করে মীরা মাহিমাকে ডাকার উদ্দেশ্যে তার ঘরে প্রবেশ করল। প্রবেশ করতেই দেখল মাহিমা এক নজরে ল্যাপটপে কোরিয়ান নাটক দেখা ব্যস্ত। মাহিমার মনে মনে কোরিয়ান ছেলেরা সব সময় বাসা বেঁধে রেখেছে। তার ইচ্ছে লেখাপড়া শেষ করে বড় হয়ে কোরিয়া গিয়ে কোরিয়ান কোনো নায়ককে বিয়ে করবে, নায়ক না হলে কোরিয়ান কোনো ছেলেকে তার বিয়ে করবেই। এই আত্মবিশ্বাসে ভরপুর মাহিমা। মীরা কিঞ্চিত হাসতে হাসতে পেছন থেকে মাহিমার পিঠে হালকা চাপড় মেরে ধমকের সুরে বলে, কী রে, খেতে হবে না? মীরা আকস্মিক আহ্বান শ্রবণ করে মাহিমা ভূত দেখার মতো ভয় পেয়ে বুকে মধ্যে থুতু দিল। তারপর ঘাড় ঘুরিয়ে আতঙ্কিত গলায় বলে, ওরে মা। মীরাকে দেখে শান্ত গলায়, মীরু আপু, তোমার কি ভালো লাগে সব সময় আমাকে ভয় দেখাতে? উফ, আর একটু হলে যাচ্ছিলাম। খারাপ লাগে না? এখন বল, রাত নেই দিন নেই, কি এত ড্রামা দেখা শুরু করেছিস তুই? তারপর টেবিলে রাখা ল্যাপটপটি বন্ধ করে পুনরায় বলল, আগে খেয়ে নিবি, তারপর ড্রামা। মাহিমা বিরক্ত নিয়ে ভুরু কুঁচকে বলে, এজন্যই আব্বুকে বললাম আমাকে একটা ল্যাপটপ কিনে দাও। তা তো দিবে না। ধুর ধুর হয়েছে, আমার ল্যাপটপটা তো আপনার কাছেই থাকে, আবার কি খোটা দিলি? মাহিমা ক্ষুণ্ণ গলায় বলে, না রে বাপ, খেতে আয়, বলে মীরা জোর করে মাহিমাকে কেদার থেকে তুলে নিচে নিয়ে গেল। শীতের প্রখর আগে থেকে কমে এলো। বাইরে গেলে হালকা শীতল বাতাস এখনও গায়ে লাগে, যদিও ঘরের ভিতরে সেই শীতের আমেজ নেই, কারণ দরজা জানালা বন্ধ রাখা। আবার এদিকে শীতের মৃদু হাওয়ার সঙ্গে মিলেমিশে আছে 15 দিনের আলমগীর শাবানার চলচ্চিত্রের মাধুর্য। আজকে মীরা বিশ্ববিদ্যালয় বন্ধ। এমন মনকাড়া পরিবেশে মীরা নিজ কক্ষে বাদাম খেতে খেতে পুরানো সিনেমা জগতে হারিয়ে গেছে। একটু আক্ষেপের স্বরে বলে উঠল,
এখনকার মুভি যতই সুন্দর হোক না কেন আগের মুভিগুলোর মতো সিনেমা কখনোই হবে না। যদিও কিছু কিছু সিনেমা এখনও সুন্দর বানায়, আর সেই জন্যই সিনেমা জগৎটা টিকে আছে। কিঞ্চিৎ সময়ের পর মাহিমা সহসা ঘরে ঢুকে মীরাকে পেছন থেকে জড়িয়ে ধরে। মাহিমা মৃদু স্বরে বলল, কী করছো আপু? মীরা ঈশা হাসি দিয়ে বলল, দেখেছিস তো? মুভি দেখছি। এবার বল তো ব্যাপারটা কি? কারণ ছাড়া তো তোকে কখনো জড়িয়ে ধরতে দেখিনি। মাহিমা জানে মীরাকে ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলার চেষ্টা বৃথা। বোন তার মতলব ঠিক রপ্ত করতে পেরেছে। মাহিমা ইনিয়ে বিনিয়ে বলল, আরে না না, তেমন কিছু না, শুধুমাত্র আমার থেকে 300 টাকা এনে দাও না আপু, প্লিজ প্লিজ। মীরা মুচকি হেসে বলল, তাই তো বলি, কাহিনী কি? আমি পারবো না। আর টাকা দিয়ে কি করবি তুই? সামনে বার্থডে, ওদের ট্রিট দেব, তুই বললেই তো হয়। মাহিমা আকুতি করে বলে, না না, তুমি বলো, তোমার কথা আম্মু শোনে। আমি বললে দিবে না। মাথা চুলকাতে চুলকাতে মনে মনে অলরেডি সেই দিনের সেম কথা বলে টাকা নেওয়া হয়ে গেছে। এখন আবার নিলে সব কটা বেতের বাড়ি পিঠে বরাবর পড়বে। মীরা হেসে বলে, ঠিক আছে, আমি 500 টাকা চাইব। বলবো তোর স্কুলের জন্য লাগবে, সেখান থেকে তোর 300 টাকা, আমার 200 টাকা। বলে ভুরু উঁচিয়ে বিছানার দেওয়ালে মাথা ঠেকে মিটিমিটি হাসল। মাহিমা ভুরু কুঞ্চিত করে বলে, কি তুমি কেন টাকা নেবে? মীরা অবহেলায় নড়ে চড়ে বসে বলে, ঠিক আছে, নেব না, আর বলবো না। মাহিমা এবার মীরার গা ঘেঁষে বসে মিনমিন গলায় বলে, না না, ঠিক আছে ঠিক আছে। বোনকে রাজি করিয়ে বিছানা থেকে উঠে বেরোতে যাবে, কিন্তু দুপা পিছিয়ে ফিরে প্রশ্ন করল, মীরু আপু, ফ্রিজে ক্যাডবেরিটা কার? মীরা সিনেমায় ডুবে থেকে বলে, কার আবার? আমার। একদম হাত দিবি না কিন্তু। ওইটা না, আমি ভুল করে খেয়ে ফেলেছি। যেতে যেতে গলা উঁচিয়ে বাবাকে বলে আনিয়ে দেব বলে হাসতে হাসতে প্রস্থান করে। মীরা সচকিত হয়ে চেঁচিয়ে উঠল, মাহির বাচ্চা, এই দুই বোন সম্পর্ক এমনই, প্রতিনিয়ত দুষ্টুমি আর খুনসুটির মধ্যে দিয়ে দিন কাটায়, অথচ একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। মোহাম্মদ আসাদ চৌধুরী শহরে প্রভাবশালী অভিজাতদের মধ্যে প্রথম সারির নাম। ধন সম্পদে ভাণ্ডার এবং ক্ষমতার দাপট নিয়ে বিশাল সাম্রাজ্যের মালিক, যার দৃষ্টান্তস্বরূপ ঢাকা প্রাণকেন্দ্রে বিস্তীর্ণ জমিতে গড়ে উঠেছে আলিশান এক বাংলো। বাংলোতে গৃহের প্রতিটি সদস্যের জন্য রয়েছে একটি করে বিলাসবহুল গাড়ি। তার পিতার নাম মোস্তফা কামাল চৌধুরী, ছিলেন একেধারে বিদ্যমান এবং প্রভাবশালী। আসাদের অনুজ মোহাম্মদ ইসহাক চৌধুরী পুলিশ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, অর্থাৎ ডিআইজি। আর তার জ্যেষ্ঠ পুত্র আরিয়ান চৌধুরী এতদিন ধরে পরিচালনা করে আসছিল দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান কে.সি. টেক্সটাইল কোম্পানি। আসাদের কনিষ্ঠ পুত্র কারণ চৌধুরী, যার বুদ্ধিমত্তা এবং ধীরতা ছোটবেলা থেকেই তাকে আলাদা করে তুলেছে। কারণের জীবনে এক গভীর ক্ষত তার মায়ের চলে যাওয়া। মাত্র 8 বছর বয়সে তার মা হঠাৎ ঘর ছেড়ে চলে যান। কেন যান সে রহস্য আজও অজানা, কিন্তু পিতা তাকে বুঝিয়েছিলেন তার মা অন্য কারো হাত ধরে পালিয়েছে। সে তিক্ততা থেকে কারণের মনে তার মায়ের প্রতি এবং সমস্ত নারী জাতির প্রতি তীব্র ঘৃণা জমে ওঠে। এরপর প্রায় 10 বছর বয়সে সে আমেরিকা পাড়ি জমায়। সেখানে সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ওপর পড়াশোনা করে এবং নিজেকে বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক হিসেবে প্রতিষ্ঠিত করে। আজ বহু বছর পর কারণ দেশের মাটিতে ফিরে এসেছে। কে.সি. টেক্সটাইল কোম্পানির আসল অধিকারী সে। নিজের হাতে আবার নিজের সাম্রাজ্য হাল ধরতে সে ফিরেছে, এক আত্মপ্রত্যয়ী এবং জেদি মন নিয়ে, যার জীবনে কোনো আপোষ নেই। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাইভেট জেট থেকে নামার মুহূর্তে কারণ গভীর
নিঃশ্বাস নিল। দীর্ঘ বছর পর নিজের দেশের মাটিতে পা রেখে সেই পরিচিত বাতাসের বুকের ভিতর টেনে নিল। আকাশে মিশে থাকা সোনালি আলো একবার আশেপাশে চোখ বুলিয়ে নিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি এঁকে দিল। প্রাইভেট জেটের সিঁড়ি দিয়ে নামতে পাহারাদাররা নীরবে তার পিছনে দাঁড়িয়ে পড়ল। তার পরনে ছিল একখানা ধূসর ওভারকোট, ভিতরে কালো শার্ট প্যান্ট, হাতে হ্যাভলট বিগ ব্যাঙের ঝকঝকে ঘড়ি। চুলগুলো ঘাড় উঁচু উঁচু করে ছাঁটা, স্টাইলিস্ট অথচ ব্যক্তিত্বময়। তার মুখব্যয় জুড়ে ফুটে আছে এক অন্যরকম আকর্ষণ, যার উপস্থিত বাতাসকেও থমকে দিতে সক্ষম। বিমানবন্দরে উপস্থিত সকলের দৃষ্টি কারানের ওপর আটকে গেল। এরই মধ্যে একজন তরুণী তার বান্ধবীকে উচ্ছ্বাসভরা কণ্ঠে বলল, হু ইজ দি ইয়ার? উফ! পাশে দাঁড়ানো আরিয়া কারানের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে জবাব দিল। তরুণীটি বিস্ময় সুরে বলল, এই জিনিস বাংলাদেশের মাটিতে আসলো কি করে বেবি ভাই? বিমানবন্দরের যাত্রীদের দাঁড়ানোর স্থান ছিল। আরিয়ান চৌধুরী কারানকে দেখে হাত নাড়ালেন। কারানও মাথা নেড়ে তাকে সায় জানালো। কাছে যেতেই কারান গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, হোয়াটস নিউ ভাই? এই তো সব ঠিকঠাক, চল সামনে যাই। তাদের দুজনে পদক্ষেপ এগিয়ে চলো। একটু হাসির ছলে আরিয়ান বলল, এয়ারপোর্টে সবাই তোর দিকে তাকিয়ে আছে দেখতে বেশ মজাই লাগলো। কারান ভারী গলায় ভাবলেশীনভাবে শুধালো, লেটস ড্রপ দ্য সাবজেক্ট, বাট আই ডিডন্ট এক্সপেক্ট ইউ টু কাম। ড্যাড কোথায়? এভাবে বলছিস কেন? আমি কি আসতে পারি না? ড্যাড একটা কাজে ব্যস্ত আছে, চল গাড়িতে ওঠ। গাড়ির কাছে গিয়ে কারান গায়ে জড়ানো কোটটা খুলে হাতে নিল। ঠিক তখনই 18 কি 19 বছরে এক মেয়ে দৌড়ে আসতে আসতে বলে উঠল, কেসি স্যার, 1 মিনিট। মেয়েটাকে দেখে কারান দাঁড়িয়ে গেল। মেয়েটি দৌড়ে কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, অ্যাম নীলা। আই ক্যান্ট বিলিভ ইটস রিয়েলি ইউ। নিউজে যখন আপনার শিপস দেখি আমি শুধু আপনার দিকে তাকিয়ে থাকি। অ্যাম ইউর হিউজ ফ্যান। স্যার, ক্যান আই প্লিজ হ্যাভ এ সেলফি? ওদিকে দূরে দাঁড়িয়ে থাকা সেই দুই তরুণী নিজেদের মধ্যে আলাপ চালাচ্ছে। মামা, ওই মেয়ে যদি সিরিয়াসলি পিক তুলতে পারে তারপরও আমি যাব। কোনোভাবেই এই চান্স মিস করা যাবে না। ভাব, যদি কারান চৌধুরীর সাথে পিক তুলে এফবিতে আপ দেই, ফলোয়ার্স কত বাড়বে? ওরে মামা! কারানের ঠোঁটের কোণে তীক্ষ্ণ হাসি ঝুলিয়ে বলল, বাট অ্যাম নট এ সেলিব্রিটি। লিনা উত্তরে বলল, ইউ মে নট সি yourself as a celebrity, but for আজ ইউর ট্রুথলি ইন্সপিরেশন। আমার পুরো ফ্রেন্ড সার্কেল আপনার আইডি ফলো করে। স্যার, জাস্ট একটা পিক প্লিজ স্যার। কারান ঠান্ডা গলায় এক্সকিউজ মি বলে গাড়িতে উঠে বসে। মেয়েটি করুণ স্বরে বলে উঠে, স্যার প্লিজ। এর মধ্যে পাহারাদাররা মেয়েটিকে সরিয়ে দিল। গাড়ি চলতে শুরু করেছে। আরিয়ান কপাল কুঁচকে বলল, মেয়েটা এত রিকোয়েস্ট করলো, একটা পিক তুলতে সমস্যা কোথায় ছিল? কারণ ফোনের দিকে তাকিয়ে টাইপ করতে করতে আওড়ালো, আশেপাশে তাকিয়ে দেখেছিস? আই ডোন্ট হ্যাভ মাচ টাইম টু ওয়েস্ট। আরিয়ান চারপাশে তাকিয়ে বলল, হ্যাঁ তাও তো ঠিক, একজনকে সুযোগ দিলে বাকিরাও ঝাঁপিয়ে পড়তো। তবে তোর দেশে না ফিরলেও চলতো, এদিকটায় তো আমি সামলাচ্ছিলাম। কারণ ফোনের পানে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, এজন্যই আসতে হলো। এটা শুনে আরিয়ান আর চোখে কারানের দিকে তাকালো। হঠাৎ কারান যে আরিয়ানকে বিদ্রূপ করে কথাটা বলেছে সেটা আরিয়ান ভালোভাবেই রপ্ত করেছে। চৌধুরী বাড়ির পরিবেশ এক অদ্ভুত উচ্ছ্বাস বিরাজ করছে, কারণ কারান ফিরে এসেছে। আশমিনী আলিঙ্গন করা গলা চড়িয়ে বলল, আমার বাপটা কতদিন পর বাড়িতে পা রাখলি, দেখ চেহারাটির অবস্থা করেছিস।
ইশাক সিঁড়ি থেকে নেমে এসে উজ্জ্বল মুখে গলাটা উঁচু করে বলল, ওয়েলকাম মাই সান, কেমন আছিস তাই বল। আলিঙ্গনের আবদ্ধ হয়ে কারানের পিঠে চাপড় দিয়ে জানান দেয় তিনি ঠিক কতটা খুশি। কারান মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ কাকাই, তোমার খবর বলো। ইশাক হেসে বলল, সবই চলছে, এবার ফ্রেশ হয়ে নে। আশমিনি খাবার রেডি করে ওকে কাকি, ফ্রেশ হয়ে নিচে আসছি বলে কারান উপরের দিকে উঠে চলে যায়। রাতে আসাদ চৌধুরী বাড়িতে ফিরে নিজ কক্ষে প্রবেশ করে জামা কাপড় পরিবর্তন করে কারানের কক্ষে যান। সেখানে দেখতে পান কারান ল্যাপটপে কাজ করছে, কানে ব্লুটুথ এয়ারপিস গুজে একের পর এক কথা যোজন করছে। আসাদ এসে সোফায় বসে কারানের কাঁধে হাত রাখতে কারান কলে থাকা ব্যক্তির সঙ্গে বলে, ওকে ইমন, সব ফাইলগুলো কপি আমাকে ইমেল করে দিও বলে কল কেটে দিল। আসাদ শান্ত গলায় বলে, এসেই কাজ শুরু করে দিলি, বল কী অবস্থা। আলহামদুলিল্লাহ চিল ড্যাড, তবে মনে হয় না বেশি দিন এই খুশিতে থাকতে পারবো। অফিসের কোনো খবর রাখো? আরিয়ান তো ওই দিকটা দেখেছে, চিন্তা করিস না। কিন্তু বল এখন প্ল্যান কি? কারান কিঞ্চিত হেসে বলে, প্ল্যান আর কি, সবে তো আসলাম, এখন অফিসের কাজ গুছিয়ে নেব। আসাদ সুকৌশলে বলে, ওদিকের কথা বলছি না, তা বিয়ে শাদি করবি নাকি? অচিরে বিয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে কারানের মুখে হাসি ম্লান হয়ে যায়। গম্ভীর হয়ে বলল, ড্যাড আজকে তো আসলাম, এর মধ্যেই মেজাজ খারাপ না করলে চলতো না। আসাদ তখন ঠান্ডা স্বরে বলে, কুল ডাউন, আচ্ছা তাহলে রেস্ট নে, কাজটা এখন একটু রাখ বুঝলি বলে প্রস্থান করলেন। এভাবে টানা কয়েকদিন আসাদ ইনিয়ে বিনিয়ে কারানকে বিয়ের কথা উস্কাতে থাকলেন, কিন্তু প্রতিবারই কারান কোনো না কোনোভাবে কথা ঘুরিয়ে বিষয়টি এড়িয়ে গেল বা রাগ দেখিয়ে চলে গেল। প্রভাতের কোমল আলোয় কারান অফিসে যাওয়ার জন্য কোট প্যান্ট শার্ট নিজেকে প্রস্তুত করেছে। সিঁড়ি থেকে নামতেই সামনে আসাদ চৌধুরী পরিচিত আক্রমণ শুরু হলো। ওয়েট কর। ধীর পদক্ষেপে কারানের কাছে এগিয়ে এলো। কারান একেবারে নিস্পৃহ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, কণ্ঠে অসহিংস ক্রোধ ঢেলে বলে উঠল, আবার কিন্তু বিয়ের কথা বলো না, তাহলে গেলাম আমি। আসাদ বিন্দুমাত্র দমলেন না, বরং নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, আচ্ছা বিয়ে করতে সমস্যা কোথায় সেটা তো ক্লিয়ার করবি। কারণ কথাটা শুনে আর শোনা দরকার নেই বলে এমন ভাব করে সামনে পা বাড়ালো, রাতে ফিরে বলবো। বাই দ্যাট বলে বেরিয়ে গেল। আসাদ চৌধুরী কিছুটা চিন্তিত মুখে দাঁড়িয়ে হাত বোলাতে বিড়বিড় করে বললেন, ওকে যে কোনো মূল্যে রাজি করাতে হবে। কিন্তু জানে কারান নাছোড়বান্দা, একবার যখন না বলেছে তা আর পাল্টাবে না। আসাদ জানে সরাসরি চেষ্টা ফলপ্রসূ হবে না, তাই কূটবুদ্ধি আর অভিজ্ঞতা সমন্বয়ে নতুন ছক কষলেন। সেখানে কারানের জেদ এবং না বলার স্পর্ধা দুটোই বুদ্ধির কাছে হার মানাবে। রাতে কারান নিজ কক্ষে অফিসের ফাইলগুলো নিয়ে গভীর মনোযোগ কাজ করছে। ঘরের নির্জনতা ভেদ করে হঠাৎ আসাদ চৌধুরীর আগমন ঘটে। তিনি গভীর এক পরিকল্পনা নিয়ে এসে দাঁড়িয়েছেন, লক্ষ্য একটাই, কারানকে বিয়েতে রাজি করানো। আসাদ স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলেন, ডিনার করেছিস? আসাদের দিকে না তাকিয়ে কোনো উত্তেজনা ছাড়াই কারান উত্তর দিল, আচ্ছা তাহলে এবার বল বিয়ে করতে সমস্যা কোথায়? কারান চোখ তুলে আক্রোশ মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে বলে, ড্যাড আর ইউ স্টাডি দিস অ্যাগেন? তুমি তো জানো হাউ মাচ আই ডিসপাইস অবজ্ঞা গার্লস অ্যান্ড উইমেন্স। আসাদ হাসতে হাসতে বলে উঠল, কি বলিস? তাহলে তো চিন্তায় পড়ে গেলাম। তুই কি ছেলেদের পছন্দ করিস নাকি? বাইরে গিয়ে এই হাল তোর, এমনটা কর্ণগোচর হতেই
কারণ অসহায়ের মতো আসাদের দিকে তাকালো। আসাদ মজা থামিয়ে গম্ভীর স্বরে বলল, চল মজা বাদ দে, সিরিয়াস টপিকে আসি। তোর জন্য একটা অফার ছিল। কারণ আবারও ফাইলের দিকে মনোযোগ দিয়ে প্রশ্ন করল, কিসের অফার? তুই যদি বিয়ে করতে রাজি থাকিস তাহলে আমেরিকায় জেএসসি টেক্সটাইলের কোম্পানির সঙ্গে মিস্টার জন জ্যাকসনের ডিলটা হয়ে যাবে। আমি ব্যবস্থা করে দেব। কারণ কিছুটা বিস্ময় হয়ে আসাদের দিকে তাকালো। হোয়াটস জেনুইনলি ড্যাড? শাওনকে চিনিস তো? শাওন আঙ্কেলের তোমার ফ্রেন্ড না? হ্যাঁ, ওর ফ্রেন্ড জন। ও জনকে বলে ডিলটা কনফার্ম হয়ে যাবে উইদাউট এনি ইনকনভিনিয়েন্স। ড্যাড সিরিয়াসলি? এটা তুমি আমাকে এতদিন পর জানাচ্ছ? আসাদ মৃদু হেসে বলে, আমি নিজেও তো কাল শাওনের সঙ্গে কথা বলার পর জানতে পারলাম। উফ, এতদিন ধরে কতটা সাফার করেছি তুমি জানো? কারণ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দিল। আসাদ হাসি মুখে বলল, কিন্তু যেটা বললাম সেটা বুঝেছিস তো? কারণ একটু ভুরু কুঁচকে বলে উঠল, কোনটা? আমি তখনই কথা বলবো যদি তুই বিয়ে করতে রাজি থাকিস। কারণ হাসি মিশ্রিত কণ্ঠে বলল, দিস ইজ রিডিকুলাস, হাস্যকর। ড্যাড, তুমি তোমার ছেলের সাথে ডিল করছো? আসাদ হাসতে হাসতে বললেন, উপায় নেই, কি করব? তুমি মিস্টার জন জ্যাকসনের সঙ্গে কথা বলো, আর এসব বিয়ে ঝামেলায় আমি নেই। সো ফরগেট ইট। ঠিক আছে, তাহলে তোর কোম্পানি আরও 5-6 মাস খাটুক, তারপর তো এমনিতেই কনফার্ম করেই ফেলবি। কারণ বিরক্তি প্রকাশ করে ঠোঁটের কোণে আঙুলের সহিত চুলকাতে চুলকাতে বলল, সুযোগ নিচ্ছ তুমি? আসাদ শান্ত গলায় বললেন, তুই শুধু বিয়ে করতে রাজি হয়ে যা। কারণ খানিক বিরক্ত হয়ে বলল, ওকে, তোমার সাথে পরে কথা বলছি, কাজ করছি, এখন যাও। না না, তোকে তো চিনি, এখানেই বল, না হলে পরে আবার তোর মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। কারণ কণ্ঠে নিস্তেজ স্বরে এনে বলল, ওকে ডান, তুমি শাওন আঙ্কেলের সঙ্গে কথা বলো, আমি বিয়ে করব। আসাদ খুশিতে গদগদ হয়ে বললেন, দ্যাটস মাই সান। কিন্তু আমার কিছু কন্ডিশন আছে। মেয়ে হতে হবে নর্মভদ্র, সুশীলা। আমার কথা উঠবে আর বসবে। আসাদ হাসতে হাসতে বললেন, তুই কি প্ল্যান করেছিস বলতো? ইউএসএ থেকেছিস, তোর তো এমন মেয়ে পছন্দ হওয়ার কথা না। আর এই যুগে এমন মেয়ে পাবি না বললেই চলে। এই জেনারেশনের মেয়েরা কারো কথাই শোনে না। কারণ গম্ভীর মুখে বলো, তাহলে বিয়ের চিন্তা বাদ দাও, তোর মতলব কি সেটা বল। আসলে এমন মেয়ে চাইছিস? আই মিন মডার্ন, চঞ্চল টাইপ না। কারণ হালকা হাসি দিয়ে বলল, অবভিয়াসলি মডার্ন স্মার্ট হবে, কিন্তু আমার কথা শুনবে। মানে ওই সুশীলা, স্বামী ভক্ত টাইপের। আসাদ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, এমন মেয়ে হলে তুই বিয়ে করবি শিওর তো? ইয়েস ড্যাড। তবে মনে মনে এক দ্রুত হাসি দিয়ে নিজেই বলল, বিয়েটা তো শুধু ডিল কনফার্ম করার একটা ওয়ে মাত্র। বিয়ের পর ওই মেয়েটাকে এমনিতে ডিভোর্স দিতে বাধ্য করব। অপরাহ্নের আলো মিশ্রমান হয়ে আসছিল। এমন সময় আসাদ চৌধুরী তার পুরানো বন্ধু আব্দুল রহমানকে ফোন করলেন। প্রফুল্ল চিত্রে কথোপকথন শুরু হলো। আসসালামু আলাইকুম। কি হে আব্দুল রহমান, কেমন আছিস? আসাদের কণ্ঠে উচ্ছ্বাসের ঝলক। ওয়ালাইকুম সালাম। অপর প্রান্ত থেকে আব্দুল রহমান হাস্যোজ্জ্বল কণ্ঠে সাড়া দেন। আব্দুল রহমান পুনরায় স্বর্গতকি করে, সে যে গত মাসের কথা হলো, তারপর তো তোর আর কোনো খোঁজ খবর নেই। আর বলিস না, কিছুদিন ধরে খুব ব্যস্ত তার মধ্যে দিয়ে যাচ্ছে রে। এভাবেই খানিকক্ষণ দু বন্ধুর মধ্যে কথোপকথন চলল। একে অপরের খোঁজ খবর নিতে নিতে আড্ডার আবহ তৈরি হলো। এক পর্যায়ে আসাদ হঠাৎ বললেন, কারণ দেশে ফিরেছে রে। কি বলিস? এটা তো দারুণ খবর। কবে ফিরল? আব্দুল রহমান উচ্ছ্বাসিত হয়ে জিজ্ঞেস করলেন। এই তো কিছুদিন হলো। এখন ওর বিয়ের জন্য মেয়ে খুঁজছি। তোর জানাশোনা কোনো ভদ্র শিক্ষিত মেয়ে আছে নাকি? আব্দুল রহমান হেসে বললেন, এমন বললে তো নিঃসন্দেহে নিজের মেয়ের কথাই বলতে হয়। আসাদের গলায় আনন্দের ঝিলিক ছড়িয়ে পড়ল। কি বলিস? তাহলে তো ছক্কা লেগে গেল। তোর মেয়ে যদি আমার ঘরে আসে, আমার চেয়ে খুশি আর কেউ হবে না। আব্দুল রহমান একটু থমকে গিয়ে বললেন, হ্যাঁ,
তবে শোন, মীরাকে এখন বিয়ে দেওয়ার ইচ্ছে নেই। মেয়েটা পড়ছে, পড়ুক। আরে ও চাইলে বিয়ের পর পড়তে পারবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু একবার দেখে আসলে ক্ষতি কী? তোর মেয়ে মানে নিঃসন্দেহে সে খাঁটি সোনা হবে। আব্দুল রহমানের কণ্ঠে খানিক দ্বিধা ফুটে উঠল। সেটা তো আরেক সমস্যা রে। আমার মেয়েটা ছোটবেলা থেকে ঘর গুনে মানুষের সামনে সহজে যায় না। আমি কারণের জন্য অন্য মেয়ে খুঁজে দিব। যেমন তুই চাইছিস। কারণের জন্য বেস্টটাই দেখব। আচ্ছা, হাসতে হাসতে বলো, আরে শোন, এবার দেখে তো আসি, চিন্তা করিস না। মীরা ঘরের রাজরানীর মতো থাকবে, এই ভরসা আমি তোকে দিতে পারি। কিন্তু আব্দুল রহমান কিছু বলতে চাইলেন, আসাদ তাকে থামিয়ে দিলেন। কিন্তু মিন্তু কিছু না, কথাটা তবে থাকলো। তুই বাড়ির সবার সাথে কথা বল, কবে দেখতে যাব জানাবি। এই বলে হাসতে হাসতে ফোন রেখে দিলেন। অপর প্রান্তে আব্দুল রহমান গভীর নিঃশ্বাস ফেললেন। আপন মনে বলেন, মীরা কি রাজি হবে? মেয়ের ইচ্ছের বিরুদ্ধেও তো মেয়েকে বিয়ে দিতে পারি না। মীরা বিশ্ববিদ্যালয় থেকে ফিরে এসে নিজের আলোয় মনোযোগ সহকারে অ্যাসাইনমেন্টের কাজ করতে লাগলো। এক সময় মমতাজ কক্ষে ঢুকে আলতো করে বিছানায় বসে পড়লেন। কিছু বলবে মা? মীরা চোখ তুলে মায়ের দিকে তাকালো। মমতাজ কণ্ঠে স্নেহ ধরে বললেন, না না, তুই কিছু খাবি? এনে দিব? না মা, লাগবে না, মজিদা খালাকে বলবো। এবারে মমতাজ একটু রয়ে সয়ে শুরু করলেন, তুই এখন পড়া রেখে রেডি হয়ে নে তো মা। মা, আমি কিছুক্ষণ আগেই ভার্সিটি থেকে ফিরলাম, এখন কোথায় বের হওয়া ইচ্ছে নেই। তোমরা গেলে যাও। বের হব না রে, তুই রেডি হয়ে নে। ভালো একটা সুন্দর শাড়ি পরবি, যেন পরি লাগে আমার মেয়েটাকে। মীরার মাথায় হাত বোলাতে বোলাতে তিনি পুনরায় বলেন, যদিও আমার মেয়ে তো এমনিতেই পড়ি। এর মধ্যেই মাহিমা ঘরের ভিতর এসে বলল, মা, হেডফোনটা কোথায়? পাচ্ছি না তো। হেডফোন পরে নিবি, তুই পাশে বস, শান্ত গলায় মমতাজ বললেন। মীরা অবাক হয়ে জিজ্ঞেস করল, হঠাৎ শাড়ি পরব কেন? কি ব্যাপার বলো তো? এবার মমতাজ গলা কিছুটা নরম করে বলেন, আজকে তো পাত্রপক্ষ দেখতে আসবেন, তাড়াতাড়ি তৈরি হয়ে নে মা। তোর বাবা সেই কখন থেকে আমাকে বলেছে। আকস্মাৎ বিয়ের কথা শুনে মীরা হুঁশ উড়ে গেল। তার চোখে মুখে ক্রোধ প্রকাশ পেল। মা, মজা করো না তো। তুমি তো ভালো করেই জানো অনার্স শেষ না করে আমি বিয়ে করছি না। যাও তো তুমি, দিলে তো মাথাটা বিগড়ে। এদিকে মাহিমা খুশি হয়ে ভুরু নাচিয়ে আপন মনে বলল, তার মানে মিরু আপুর বিয়ে হবে? আহা, কতদিন এই দিনটা ওয়েট করলাম। সেই মজা হবে। আবার মিরু আপু গেলে বিন্দাস লাইফ কাটাবো। অন্তত একজন তো বকা দেওয়া মানুষ কমবে। এসব চিন্তা করে মুখ টিপে হাসল মাহিমা। মমতাজ স্নেহের সহিত মীরার শরীর পৌঁছাতে পৌঁছাতে বললেন, রাগ করিস না মা, আমিও কি জানতাম তোর বাবা ঠিক করেছেন। তাছাড়া আজকে তো শুধু দেখতে আসবে, দেখলেই কি বিয়ে হয়ে গেল? আর ছেলে নাকি অনেক সুন্দর, লম্বা, বড় বিজনেস কোম্পানি আছে, আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছে, বুঝলি? মীরা গলা ধীর ক্রোধ নিয়ে বলল, মা তুমি থাকো তোমার আমেরিকার ছেলে নিয়ে, আমি এখন বিয়ে টিয়ে করছি না। আমার কিন্তু কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে মা। মাহিমা অবাক হয়ে ভুরু উঁচিয়ে বলে, ওরে বাবা, আমেরিকার ছেলে? আম্মু, আপু রাজি না হলে সমস্যা নাই, আমি রাজি আছি। যদিও কোরিয়ান হলে বেশি ভালো হতো, তবে মানিয়ে নিত বলে লাজুক মুখ করে কিঞ্চিত হাসতে থাকলো। মমতাজ ভুরু কুচকে মাহিমার কানমলা দিয়ে বললেন, পাজি মেয়ে একটা দিব, যা গিয়ে পড়তে বস। মাহিমা কানে হাত দিয়ে বলল, উফ, লাগছে তো, শুধু আমার সাথেই পারো। যাবি নাকি বেডটা আনবো? মাহিমা চোখ মুখ কুচকে যাচ্ছি যাচ্ছি বলে যেতে যেতে ব্যঙ্গ করে মুখ বাঁকিয়ে বিড়বিড়িয়ে বলল, বেডটা আনবো? ধুর, বলে কক্ষ থেকে চলে গেল। মীরা বিরক্ত নিয়ে বলল, তোমার মাথা থেকে এইসব বিয়ের ভূত নামাও, বুঝেছ? এখন সুন্দর করে কেটে পড়ো তো। ঠিক তখনই আব্দুল রহমান মীরার কক্ষে ঢুকতে ঢুকতে আনন্দিত
গলা বলল, কই গো আমার মা রে, তৈরি করছো? তুমি তোমার মেয়ের সাথে কথা বলো, অনেক কাজ আছে, আমি নিচে যাই, মমতাজ বলে বের হয়ে গেল। আব্দুল রহমান নির্বিকার ভঙ্গিতে বললেন, কিরে মা, যা তৈরি হয়ে নে, ছেলেপক্ষ তো চলে আসবে। মীরা নতজানু হয়ে জিজ্ঞেস করলো, বাবা বিয়েটা কি এখনই করা খুব দরকার? বুঝতে পেরেছি, তোকে না জানিয়ে আমার এই ডিসিশন নেওয়া উচিত হয় নাই, কিন্তু ছেলে আমার চেনা, আমার ছোটবেলার বন্ধু আছাদের ছেলে, মা শিক্ষিত সুদর্শন ছেলে, আশা করি তোরও দেখলে পছন্দ হবে। মীরা বিড়বিড়িয়ে আওড়ালো, কিন্তু বাবা আমি তো অনার্সটা শেষ করে একটা জব করতে চেয়েছিলাম, এত কষ্ট করে পড়ালে কি বিয়ে দিয়ে দেওয়ার জন্য? আব্দুল রহমান সেনের সহিত অনুনয় করে বলেন, বিয়ে তো একদিন দিতেই হতো। আচ্ছা বুঝতে পেরেছি, আমার কাছে ছেলের ছবি আছে, এটা দেখ, তারপর না হয় তোর সিদ্ধান্ত জানাস। কিন্তু মা, একবার শুধু ওদের সামনে যা, আমার সম্মানটা রাখ, কিছুক্ষণ পর তো ওরা চলে আসবে। ছেলের ছবি মীরার ফোনে পাঠিয়ে দিয়ে পুনরায় বললেন, তোকে ছেলের ছবি পাঠিয়েছি, দেখ কেমন মনে হয়। ওর নাম কারান, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি চাই দেখি তোর মায়ের একটু সাহায্য করি, বলে প্রস্থান করলেন। মীরার বাবার মুখের ওপর আর কোনো প্রতিক্রিয়া দেখানোর সাহস পেল না। মীরা কক্ষে এদিক ওদিক পায়চারি করতে করতে বলো, এটা কিছু হলো? এভাবে তীরে এসে তরি ডুবে দেওয়া যায়? কত স্বপ্ন ছিল, জব করে বাবা মাকে খুশি করব, নিজের মতো করে জীবনটাকে গুছিয়ে নেব, এখন বিয়ে হয়ে গেলেই তো সব শেষ। মুখ ভেঙচি দিয়ে বলো, হবে তো একটা বুড়ো ব্যাটা। আচ্ছা বাবাকে বলে দিব ছেলে পছন্দ হয়নি, তাহলেই তো হয়। থেমে, কিন্তু সিন না করলে তো বুঝবেই যে ছেলে দেখিনি। কি জ্বালা, দু আঙ্গুল দিয়ে কপাল ঘষতে ঘষতে মাথার কাজ করছে না, কি করবে ভেবে না পেয়ে পালঙ্কে বসে গেল। ক্ষণকালে চিন্তা ভাবনা করে পানি খেতে খেতে কারানের ছবি দেখার জন্য সিন করলো। সিন করতে অবিলম্বে মীরার মুখ থেকে পানি পড়ে গেল। কারানের ছবি দেখে মুগ্ধতায় মীরা আঁখি যুগল ললাটে ছুলো। মীরা থমকালো, খেয়ে কাশতে কাশতে বলল, ও মা, আমি তো ভেবেছিলাম এ তো হ্যান্ডসাম হিট নিকলা, কি হাইপ দেওয়ার ছেলে রে বাবা, এর দিকে আর তাকানো যাবে না, তাহলে শেষ আমি। ক্ষণকালে থেমে, তার মানে সামনে থেকে আরও বেশি সুন্দর লাগবে, বলে স্মিত হেসে নিল। অর্থাৎ তার মনে অগ্নিস্ফুটিলিঙ্গের ছেঁড়া ঝড়ো হাওয়া বইতে চলছে। আবার কারণের দিকে তাকিয়ে বলল, কি একটা অবস্থা, লজ্জা লাগছে কেন? ফার্স্ট টাইম কেন ছেলেটাকে এমন নজর দেখছি, তাও কি না নিজের ফ্রেন্ডসকে। ভাই এই ছেলে চোখই তো কামাল করা, একটা লাইন না বললে পারছি না। ওরে সুদর্শন পুরুষ, জানি না কত নারী হৃদয় আপনার আঙিনাতে আবদ্ধ হয়েছে, তবে এই হৃদয়ে প্রণয় আপনার ওই নয়নজোড়া, এই মনোরম চাউনি জাদুতে আমার অন্তরকে আচ্ছন্ন করে ফেলবে, বলে লজ্জা পেয়ে হাসতে থাকলো। ক্ষণকাল বাদে মীরা একটা গোলাপি বর্ণের জামদানি শাড়ি পরিধান করলো, কানে ঝুমকো ঝুলিয়ে, চোখে সামান্য কাজল আর ঠোঁটে লিপ গ্লাম দিয়ে নিজেকে সাজিয়েছে। তাকে অসম্ভব সুন্দর লাগছে। গোলাপি রিংটা তার গায়ের রঙে এক নতুন দীপ্তি এনেছে। সে যেন একটা বিশেষ পদ্মফুল, যার মনে নতুন জায়গায় যাওয়ার জন্য অবিরাম আকুলতা। এই আকুলতা আর আনন্দ তার মুখশ্রীতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। মনে জমেছে মিশ্র অনুভূতি। মীরা নিজেকে আয়নায় দেখতে দেখতে আপন মনে বলে, না, বিয়ে করাটা খুব একটা খারাপ না, একদিন তো করতেই হতো, কিন্তু যদি ছেলে এমন হয়, ওরে আমি মনে হয় পাগল হয়ে গেছি। আল্লাহ। খানিকটা শব্দ করে সে হাসতে লাগলো। তার চোখে মুখে লজ্জায় রক্তিমাভা ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ পর মমতাজ মীরা আলয়ে দুয়ারে এসে বলল, কি মা, হলো তোর? বরপক্ষ চলে আসলো বলে। মীরা মায়ের দিকে ঘুরে তাকিয়ে বলে, এই তো মা। মমতাজ মীরার দিকে চেয়ে থেকে আনমনে বলে, কি অপূর্ব লাগছে আমার মেয়েটাকে। ক্ষণকাল পর, আচ্ছা তুই থাক তাহলে, ওনারা আসলে আমি নিতে আসব। আচ্ছা মা। মমতাজ
মৃদু হাসি মুখে প্রস্থান করলেন। পাত্রপক্ষের লোকজন এসে পৌঁছেছে, যে কারণে বাতাসে এক আনন্দের আবহ তৈরি হয়ে গেল। আসাদ চৌধুরী এবং ইসহাক চৌধুরী ফর্মাল স্যুট ও কোট পরিধান করে আসলেন। আরিয়ান শুভ্র শার্ট আর প্যান্টে সজ্জিত, হাতে রয়েছে রোলেক্স ঘড়ি। আরিয়ানের স্ত্রী রোহানা পাকিস্তানি সালোয়ার কামিজে শোভিত, ছোট করে কাটা চুলগুলো খোলা, কানে ঝুলছে ছোট একটা ডায়মন্ড দুল, হাতে রয়েছে ব্র্যান্ডের হ্যান্ডব্যাগ। তবে জাঁকজমকপূর্ণ উপস্থিতি নিয়ে এসেছিলেন ইশাকের স্ত্রী আসমনি। গাঢ় সবুজ কাঞ্জিপুরম শাড়িতে তার আবেদন অনন্য, গলায় একটা হিরে বসানো পেন্ডেন্ট, হাতে কয়েক জোড়া সোনালি চুড়ি, কানে হীরের দুল এবং পায়ে রয়েছে জমকালো হিল। তার একগুচ্ছ চুল শক্ত করে পিছনে খোপা বাঁধা, সাথে তার ছেলে আয়াসও এসেছে। আসাদ চৌধুরী উৎফুল্ল কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম আব্দুল রহমান জি। আব্দুল রহমান আলিঙ্গন করতে করতে উত্তর দিলেন, ওয়ালাইকুম সালাম। তুমি মিয়া কথাই বইল না, ছেলের বিয়ে ব্যাপারে না হলে তো তোমার খোঁজই ছিল না। আসাদ রসিকতা করতে করতে বললেন, এখন তো বেয়াই হতে চলছি, এখনও কি ঝগড়া করবি আব্দুর রহমান? আরে বস। কই তোমরা বসো। মীরামা গলা উঁচিয়ে ডাকলেন তিনি। মমতাজ বৈঠকখানায় এসে আহ্লাদি কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসাদ হাসতে হাসতে বলেন, ওয়ালাইকুম সালাম ভাবি, আলহামদুলিল্লাহ। তাহলে ভুল শুনিনি, ভাবি তো দেখছি মা শাল্লাহ। তাহলে আমার বৌমা কেমন হবে? মমতাজ ঈশা হেসে বললেন, আপনারা বসেন তাহলে। শিলার মা কাজের মহিলা, খাবারগুলো নিয়ে এসো, আমি গিয়ে মীরুকে নিয়ে আসছি। মমতা উপরে গিয়ে মীরাকে নিয়ে নেমে এলো। মীরার মাথায় কাপড় টেনে সোফায় সবার সামনে বসলো। তাকে দেখার সাথে সাথে সবাই কথা বন্ধ হয়ে গেল। আরিয়ান অবাক দৃষ্টিতে পলকহীন মীরার দিকে তাকিয়ে রইল। আসমিনী ও রোমানা একে অপরের দিকে চাওয়াচাই করতে লাগলো। সবার চোখ ছানা বড়া, যেন কোনো মানুষ নয় বরং একটা পরী দেখছে কিনা কারো বোধগম্য হলো না। মীরা আসসালামু আলাইকুম বলে চোখ তুলে তাকাতেই দেখল সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মীরা একটু লাজুক কণ্ঠে নতজানু হয়ে বলল, আপনারা চা নিন। ছোট আয়াস হঠাৎ করে বলে উঠল, ভাবি তো দেখছি প্রিন্সেস ফেউরি। এই কথা শুনে সবাই চেতনা ফিরে। মীরা মুখ লজ্জায় রক্তিম হয়ে গেল। মীরা আফসোসজনিত ভাবনায় মনে মনে বলল, কারান কি তা মানে আসেনি? ইস, তার মানে বরটা দেখতে পাবো না। এরপর সবাই কথাবার্তা পাকা করে চলে গেল। মীরার কক্ষে এসে শাড়ি পরিবর্তন করতে করতে শুধালো, ধুর, যাকে দেখার জন্য গেলাম সেই আসলো না, অন্যায় হলো আমার সাথে। চৌধুরী বাড়ি প্রবেশ করেই আজাদ উচ্ছ্বাসিত কণ্ঠে সমভাষণ করে, কারান কোথায় তুই? কারান সিঁড়ি থেকে নামতে নামতে গাড়ির চাবির রিংটা ঘোরাতে ঘোরাতে নির্বিকারভাবে বলো, বলো। আসাদের চোখে উন্মাদনা ঝিলিক। যাকে দেখে এসেছি তুই দেখলে পাগল না হয়ে যাস। এই মেয়ে এই বাড়ির জন্য পারফেক্ট। এমন মেয়ে তো পুরো দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না। কিছুটা বিরক্ত নিয়ে সামান্য চেঁচিয়ে কারান উত্তর দিল, তোমার বলা হয়েছে মেয়ে যেমনই চেয়েছি তেমন হলেই হবে, আমার আর কিছু জানার দরকার নেই। অন্যদিকে তাকিয়ে হালকা কুটিল হেসে গম্ভীর কণ্ঠে ফের বলো, বিয়ে করাতে চেয়েছ? আই এগ্রি, আর কি চাও? আসাদ চৌধুরী তখন হাসি থামিয়ে বলো, আচ্ছা তুই শুধু মেয়ের একটা ছবি দেখ, তারপর না হয় তোর ওপিনিয়ন জানাবি। আমি কাহিনী বাড়াতে চাই না, বিয়ের কাজ শুরু করো। বলে ঘর থেকে বেরিয়ে যায়। তার বুগাটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। এদিকে আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে কপাল কুঁচকে মনে মনে বলো, কারান বিয়ে না করতে চাইলে তাহলে কি দরকার ওর বিয়ে করার? মীরাকে না হয় আমি বিয়ে করি। ইস, যদি একবার পেতাম, বলে হাত মুঠো করে নিল সে। অর্থাৎ আশা
ও আকাঙ্ক্ষা তাড়না তার মনে ঝড় তুলছে। সালটি 2018, জুলাইয়ের 4 তারিখ। সায়াহ্নে উজ্জ্বল আলোয় একটা অচেনা মেয়ে রক্তভা শাড়িতে, হাতে রক্ত ভিজে থাকা একটি ছুরি নিয়ে থানার গেটের সামনে এসে দাঁড়িয়েছে। আকস্মাৎ এমন ভয়ানক দৃশ্য দেখে পাহারায় থাকা হাবিলদারাও আঁতকে উঠে দৌড়ে থানার ভিতরে গিয়ে আমান হোসেনকে ডেকে আনলেন। যখন আমান মেয়েটি সামনে এসে দাঁড়ালো তখন সে বিস্ময় কিংকর্তব্যবিমুখ হয়ে রইল। মেয়েটি ঘোলাটে নিষ্প্রভ চোখ তুলে দুর্বল ভাঙা গলায়, আমি কারান চৌধুরীকে মেরে ফেলেছি বলেই ধপাস করে নিচে বসে পড়ল। মেয়েটি আর কোনো কথা বলেনি, শুধু দু একটা মুষ্টিবদ্ধ করে আমানের দিকে বাড়িয়ে দিল, অর্থাৎ তাকে যেন গ্রেপ্তার করা হয়। মেয়েটিকে হাতকড়া পরিয়ে জেলের মধ্যে নিয়ে যাওয়া হলো। পরবর্তীতে জানা গেল কারান চৌধুরী এখনও মারা যায়নি, তিনি আইসিইউতে ভর্তি। তবে তার অবস্থা এতটাই শোচনীয় যে বাঁচবে কিনা সেটাও বলা মুশকিল। মেয়েটিকে দেখার দায়িত্ব পড়েছে শারমিন নামের একজন কম বয়সী পুলিশ কর্মকর্তার উপর মহল থেকে নির্দেশ এসেছে মেয়েটিকে যেন কোনো প্রকার আঘাত বা জেরা না করা হয়। যেহেতু সে নিজে আত্মসমর্পণ করেছে, তাই তাকে কথা বলার জন্য সময় দেওয়া হোক। কিন্তু এমনটা কখনো কারো ক্ষেত্রে ঘটেনি। কেন খুনি মেয়েটির সঙ্গে এত সম্মানের সঙ্গ আচরণ করতে বলা হয়েছে, সেটা পরবর্তীতে শারমিন বুঝতে পারল। সন্ধ্যা থেকে বেশ কয়েকবার শারমিন মেয়েটির জেলে প্রবেশ করে নানা প্রশ্ন করেছে, কিন্তু মেয়েটির মুখ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সে নড়াচড়াবিহীন এক স্থানে নিস্তব্ধভাবে বসে আছে। পরের দিন সকালেও কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু আগের মতোই মেয়েটির মুখ টু শব্দ বের হয়নি। তার দেহ অসাড়, মুখমণ্ডল অসাদে ছেয়ে গেছে, চক্ষুদ্বয় নিথর হয়ে গেছে। অপরাহ্নের দিকে শারমিন বেশ বিরক্ত হয়ে বলল, ম্যাডাম, অনেক হয়েছে, মন মুখ খুলুন, না হলে অন্য ব্যবস্থা নিতে হবে। এবারও মেয়েটি নিশ্চুপ স্তব্ধ জেলের মধ্যে নিজের দিকে তাকিয়ে রইল। শারমিন হয়তো কোনোভাবে মেয়েটির পরিস্থিতি বুঝতে পেরেছে, তাই নিজের রাগ সামলে নিয়ে কিছুটা নরম কণ্ঠে বলল, ম্যাডাম, আপনি ধীরে সুস্থে সব বলুন। কেন কারান স্যারকে খুন করতে চাইলেন? শারমিনের স্নেহময় বাক্য শুনে এরপর মেয়েটি নিষ্পলক অসহায়ের মতো তাকিয়ে অস্পষ্টভাবে মুখ খুলল। পরবর্তীতে জানা গেল মেয়েটির নাম মীরা। মীরাই এতক্ষণ ধরে 2 বছর আগের কিছু ঘটনা শারমিনকে বলছে। শারমিন বিষম খেয়ে বলল, তার মানে কারান স্যার বিয়েতে রাজি ছিলেন না? মীরা আটকে থাকা নিঃশ্বাস ছেড়ে নিয়ে বলল, না। শারমিন আফসোসের সঙ্গে বলে, ইস, স্যার যদি একবার আপনার মুখ দেখতেন ম্যাডাম, আমি শিওর স্যার যদি আপনার সৌন্দর্য একবার দেখতেন আপনার প্রেমে পড়তে বাধ্য হতেন। কিছুক্ষণ আগে যতক্ষণ ঘটনা বলছি, পুরো সময় জুড়ে মীরার দৃষ্টি নিচের দিকে নিবদ্ধ ছিল, কিন্তু শারমিনের এই কথাটি কর্ণপাত হতেই মীরা ভাবান্তর চেহারায় শারমিনের মুখ পানে তাকিয়ে বলে, তার মানে আপনিও মনে করেন সৌন্দর্যই সব কিছু?